শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। হরিদেবপুর গ্রামের বাসিন্দা সৌমেন দাস এবং তার স্ত্রী রমা। রমা ছোটবেলা থেকেই মা কালীর ভক্ত। সৌমেন পেশায় একজন জেলে ও মাছের ব্যবসায়ী, সৎ, সাহসী এবং কর্মঠ। সৌমেনের সঙ্গে রমার বিয়ে হয়েছে আজ থেকে 4 বছর আগে। সন্তান সন্ততি না হওয়ায় এতদিন রমা মা কালীর চরণে বসে কেবল কেঁদেছে। আজ মা মুখ তুলে চেয়েছেন। রমা 3 মাসের সন্তান সম্ভবা। সেই খুশিতেই, রমার ইচ্ছেতেই আজ ওদের বাড়িতে কালী পুজোর উৎসবে গ্রামের সকলকে নিমন্ত্রণ জানিয়েছে রমা ও সৌমেন। রমা গ্রামের মোড়লের অনুরোধে মায়ের মূর্তির সামনে বসে গান গাইছে। অবশেষে গান শেষ হওয়ার পর গ্রামের মোড়ল বললেন, বাহ 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 বাহ, রমা মায়ের গানের গলা শুনলে ভক্তিতে মন জুড়িয়ে যায়। যাই বল সৌমেন, তুই যেমন সৎ এবং কর্মঠ, তোর বউও ঠিক তেমনি লক্ষ্মীমন্ত হয়েছে রে। সবই আপনার আশীর্বাদে কর্তা। যাক শোন, আজ গ্রামের সবার সামনে আমার কিছু বলার আছে, আর তোকেও সেখানে আমার লাগবে। আর এখানে পুজোতে গ্রামের সবাই উপস্থিত আছে, আর তাই আমি এখানে একটা ঘোষণা করব। গ্রামের মোড়ল সৌমেন এবং রমাকে খুবই স্নেহ করতেন। নিজের ছোট ভাইয়ের মতোই ভাবতেন। তাই নিজের ভাই মানিক এবং তার স্ত্রী কোকিলার থেকেও গ্রামের মোড়ল তাকেই বেশি পছন্দ করতেন। আর সেই নিয়েই মোড়ল মশাইয়ের ভাই মানিকের এবং তার স্ত্রী কোকিলার বেজায় হিংসে ছিল সৌমেন এবং রমার প্রতি। মোড়ল মশাইয়ের এই ঘোষণার কথা শুনেই মানিকের স্ত্রী কোকিলা তার স্বামীর কানে ফিসফিস করে বলেন, হ্যাঁ গা, দাদা এখানে আবার কি বলবে বলছে গো? আমি কি জানি? আমাকে কিছু জানিয়ে সে কোনো সিদ্ধান্ত নেয়? তার তো যত পীড়িত ওই সৌমেন আর রমাকে নিয়ে। যত সব আদি খেতা। বলি উনি স্বর্গে গেলে ওনার বংশে বাতি তো সেই আমাদেরকেই দিতে হবে নাকি? একদিকে যখন গ্রামের সবাই নিজেদের মধ্যে গল্প করছে, তখন মোড়লের ছোট্ট ছেলে অমল এদিক ওদিক ছোটাছুটি করছিল। মোড়ল মশাই নিজের কথা সকলকে জানাবার আগে তাকে ধমক দিয়ে বলে ওঠেন, অমল, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি, তুমি এত ছোটাছুটি করছো কেন? যাও, চুপটু করে দাঁড়াও ওইখানে। রমামা, ওকে একটু মায়ের আশীর্বাদ দিয়ে দাও তো। যত দিন যাচ্ছে ওর বাদরামিও তত বাড়ছে। তাছাড়া শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, তাই বড় চিন্তায় আছি। আপনি কোনো চিন্তা করবেন না কর্তা। অমলবাবুর যাতে শরীরের সব রোগ দূর হয়, তার জন্য আমি নিজে মায়ের কাছে প্রার্থনা করে একটা তাবিজ বানিয়ে রেখেছি। একটু পরে আমি নিজে হাতে সেই তাবিজ তার হাতে পরিয়ে দিলেই দেখবেন তার সব রোগ সেরে গেছে। অমলবাবু, তুমি আমার সঙ্গে একটু এসো তো। এই বলে রমা অমলকে নিজের কাছে বসিয়ে তাকে পুজোর মিষ্টি ফল সব খাওয়াতে থাকে আদর করে। আর অন্যদিকে মোড়ল মশাই গ্রামের সবার উদ্দেশ্যে বলে ওঠেন, এই গ্রামের মোড়ল এই মুহূর্তে আমি। আমার অবর্তমানে এই গ্রামের দায়িত্ব আমি সৌমেনের হাতে তুলে দিতে চাই। আপনাদের কারোর কোনো আপত্তি নেই তো? না না কর্তা, আপনার পর এই গ্রামে যদি কেউ ভালো চেয়ে থাকে সে তো সৌমেনই। তাছাড়া ও পড়াশোনা জানে। ওর বউ রমা, সে তো আমাদের খুব কাছেরই। সকলের সুখে দুঃখে ও তো আমাদের পাশেই থাকে। বেশ বেশ, বড় শান্তি পেলাম তোমাদের এই কথা শুনে। আসলে আমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। শরীরটাও বিশেষ ভালো যাচ্ছে না, তাই সব সময় ভয়ে ভয়ে থাকি কখন যে কি হয়। তাই আগে থেকে তোমাদের সামনে বলে রাখলাম। আপনি এসব কি বলছেন মোড়ল মশাই? আপনার জায়গা নেওয়ার যোগ্যতা কি আমার আছে? তাছাড়া আপনার নিজের ভাই মানিক দাদা তো আছেন। মানিক যেমন আমার ভাই, তুইও তো আমার আরেক ভাই রে।
তোকে কতবার বলেছি আমাকে মোড়ল মশাই বলতে না, দাদা বলে রাখতে পারিস না? হ্যাঁ, তোকে তো আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি, তাহলে আমাকে দাদা বলে ডাকতে তোর কিসের বাধে? সে না হয় হবেক্ষণ, কিন্তু ব্যাস, আর কথা নয়। এই গ্রামের পরবর্তী মোড়ল কে হবে তা স্থির করে যাওয়ার অধিকার একমাত্র আমার আর এই গ্রামবাসীর। আমি যখন চেয়েছি তখন তুই হবি এই গ্রামের পরবর্তী মোড়ল। কি তাই তো? একদমই তাই, একদমই তাই। আমরা সকলে এই ব্যাপারে একই মত। গ্রামের পরবর্তী মোড়ল হিসেবে সৌমেনকে গ্রামের সকলে মানলেও মেনে নিতে পারল না কেবল মানিক আর তার স্ত্রী কোকিলা। এ কি গো, তোমার দাদা এসব কি বলছে লোকজনের সামনে? তুমি যা শুনলে আমিও তো তাই শুনলাম, আর শুনে আমার গা পিত্তি জ্বলে যাচ্ছে। শেষে কিনা এই সৌমেনকে। না গো না, এত ধন সম্পদই এভাবে হাতছাড়া হতে দেয়া যাবে না। কিছু একটা তো করতেই হবে আমাদের, বুঝলে? কিছু একটা করতেই হবে। সে তো করতেই হবে, তবে এখন এখানে কোনো কথা নয়, বাড়ি গিয়ে এসব নিয়ে আলোচনা করছি। দাদা, আপনাকে একটা কথা বলার ছিল, যদিও সেটা আমার জন্য খুবই খুশির সংবাদ, তাই আপনাকে বলে এই সংবাদটা আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, বল না, কি বলবি? আসলে আজকের এই আয়োজন আমাদের রমার মানত পূরণ হওয়ার জন্য। ও মানত করেছিল ও মা হলে মায়ের পুজো দেবে, আর অবশেষে মা চোখ তুলে চাইলেন আমার রমা মা হতে চলেছে, আমি বাবা হতে চলেছি মোড়ল মশাই। হ্যাঁ, বলিস কি? এ তো আনন্দের খবর শোনালি সৌমেন। কইরে কইরে, কে আছিস? আরে মিষ্টি নিয়ে আয় শিগগিরই। এদিকে সৌমেন বাবাও হবে, আবার গ্রামের মোড়লও হবে, আর আমাদের কপালে জুটলো লবডঙ্কা। কিচ্ছুটি হবে নে গো, কিচ্ছুটি হবে নে। রমার মা হওয়ার এগেই যাতে ওকে আর ওর বরকে এই গ্রাম ছাড়া করা যায়, তার একটা ফোন দিয়ে আটতে হবে, বুঝলে? অমলবাবু, তোমার ডান হাতটা দেখি। মা কালীর এই আশীর্বাদী মাদুলিটা হাতে বেঁধে দিই, দেখি। এবার দেখবে তোমার সব রোগ সেরে যাবে, কেমন? তারপর সেদিন পুজো শেষে সবাই সবার বাড়িতে ফিরে যায়। তার দুদিন পর থেকেই অমলের মারাত্মক জ্বর আসে। এতটাই জ্বর যে ডাক্তার বদ্যি দেখিয়েও অমলের জ্বর সারে না। ক্রমে জ্বর এতটাই বেড়ে যায় যে অবশেষে অস্বাভাবিকভাবে অমল মারা যায়। মোড়লের গোটা বাড়ি জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্ত্রীকে তিনি অনেকদিন আগেই হারিয়েছেন। এখন ছেলেকে হারিয়ে মোড়ল মশাই শোকে তাপে একেবারে দিশাহারা হয়ে যান। পুত্রবিয়োগের শোক যেন তাকে একেবারে অন্য মানুষ করে তুলতে থাকে ক্রমশ। এই ঘটনার বেশ কয়েকদিন পর কোকিলা আর মানিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিভাবে নিজেদের স্বার্থ সিদ্ধি করা যায় তাই নিয়ে গোপন আলোচনা শুরু করে। হ্যাঁ গা, শুনছো? এদিকে একবার শোনো না গো। বলছি, তোমাদের ওই সৌমেনকে জব্দ করার একটা ভালো বুদ্ধি মাথায় এসেছে। আরে এই যে অমল মারা গেল, তার কিছুদিন আগেই সৌমেনদের বাড়ির কালী পুজোর দিন রমা অমলের হাতে একটা মাদুলি বেঁধে দিয়েছিল, মনে আছে তোমার? মাদুলি মাদুলি মাদুলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। মনে আছে তো? এইবার শোনো, ওই দুটো ঘটনা মিলিয়ে আমাদের এবার দুয়ে দুয়ে 5 করতে হবে, বুঝলে? আমাদের যেভাবে হোক গ্রামবাসী আর দাদার মনে এই বিষয়টা ঢোকাতে হবে যে ওই মাদুলির জন্যই আজ অমল আমাদের মাঝে নেই। আমি না অমলের গা থেকে ওই মাদুলিটা ওর মরার পরে খুলে নিয়েছিলাম, বুঝলে? পরে কাজে লাগবে এই ভেবে। এই নাও সেই মাদুলি। হ্যাঁ, এবার দাদাকে গিয়ে এটা দেখিয়ে বলো যে অমলের শরীরে যে রোগটা বাসা বেঁধেছিল সেটাই রমার দেয়া মাদুলির কারণেই, বুঝেছ? সাব্বাস গিন্নি,
কুচুটে বুদ্ধিতে তোমার জবাব নেই। একবার এই খবর রটলে গোটা গ্রাম জুড়ে ওই সৌমেন আর তার স্ত্রী রমা একেবারে বদনাম হয়ে যাবে। দাদার কথাতে গ্রামের লোকেরাই ওদেরকে গ্রাম ছাড়া করবে। আর এই কাজে যদি সফল হতে পারি তবে আমি হব এই গ্রামের পরবর্তী মোড়ল, আর তুমি হবে মোড়ল গিন্নি। গো, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। যাও 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 যাও, আর দেরি না করে দাদার কানে বিষ ঢোকাও, যাও। আর আমি বরং গ্রামের সব বউদের মধ্যে এর মধ্যে এই কথাটা রটিয়ে দিই। এই পরিকল্পনা নিয়েই মানিক মোড়লের বাড়ি পৌঁছায়। মোড়ল মশাই তখন মনমরা হয়ে বসে আছে নিজের বাড়ির দাওয়ায়। তখনই মানিক তার কাছে এসে বলে, দাদা। হ্যাঁ বল। তোমার মন ভালো নেই জানি। অমন একটা জলজ্যান্ত ছেলেকে এমন অস্বাভাবিকভাবে হারাতে হলে কারই বা মন ভালো থাকে। তবে দাদা, আমার কষ্ট কেবল এক জায়গাতেই, মানে যার জন্য অমলের এমন ক্ষতি হলো তাকেই তুমি এত সহজে ক্ষমা করে দিলে দাদা। মানে অমলের তো অসুখ হয়েছিল। সত্যি কি অসুখ করেছিল নাকি করানো হয়েছিল দাদা? তা একবার যাচাই করে দেখলে না? কি বলতে চাইছিস স্পষ্ট করে বল মানকে। এই দেখো, এই মাদুলিটার কথা। এই যে তোমার মনে আছে দাদা? তোমার সামনেই তো সৌমেনের বউ রমা অমলকে এই মাদুলিটা পরিয়ে দিয়েছিল। মনে পড়ছে দাদা তোমার? হ্যাঁ, তো তাতে কি? তারপরেই না অমলের শরীরটা অমন হঠাৎ করে খারাপ করলো। তুমি নিজেই ভাবো না দাদা, এই গ্রামে আগে কখনো এরকম ঘটনা ঘটেছে কি? অমলকে ওই মাদুলিটা পরানোর আগেই রমা কিভাবে সন্তান সম্ভাবা হলো তুমি নিজেই ভাবো। সৌমেন কি তোমাকে আগে থেকে কিছু বলেছিল যে রমা সন্তান সম্ভাবা? না, তা তো সে আগে বলেনি। গ্রামের সবাই জানে রমা মা কালীর ভক্ত। এর আগেও সে তার ভক্তির জোরে অনেক কিছু করেছে। তাহলে এই কাজ করা তো তার পক্ষে অসম্ভব হওয়ার কথা নয় দাদা। তাছাড়া আমি শুনেছি এসব কালীটারির ভক্ত যারা, তারা দুগুণ করে অপরের ছেলের বলি দিয়ে নিজের গর্ভে সন্তান ধারণ করে। রমা যে তেমন কিছু করেনি এ কথা তুমি হলফ করে বলতে পারো দাদা? কিন্তু রমা এমন কেন করবে? ও তো অমলকে। ও সব লোক দেখানি দাদা। তাছাড়া সৌমেন তো আগে থেকে জানতো না যে তুমি ওকে গ্রামের পরবর্তী মোড়ল বানাবে। হয়তো এসব আগে থেকেই ওরা পরিকল্পনা করে রেখেছিল। এ কথা যদি সত্যি হয় তাহলে আমি ওদেরকে এক ঘরে করে রাখবো। আমার প্রাণের ছেলেকে যারা এভাবে স্বার্থ পূরণের জন্য মেরে দিল, আমি তাদের কাউকে ছাড়বো না। এই খবর রটে যাওয়ার সাথে সাথেই সবাই রমার উপরে এতটাই ক্ষিপ্ত হয়ে উঠল যে একদিন বিকাল গড়িয়ে সন্ধে নামতে যাবে এমন সময় গ্রামের সব মহিলারা আর ছেলেরা মিলে রমার বাড়িতে চড়াও হলো। রমা তখন বাড়িতে একাই ছিল। কি তোমরা সবাই মিলে আমার বাড়িতে? কিছু হয়েছে? হ্যাঁ রে, নাটক করছিস না তুই? নাটক করছিস? হ্যাঁ, এমন ভাবখানা দেখাচ্ছিস যেন কিচ্ছু জানিস না কি হয়েছে। কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছিস না? না কিচ্ছু? মোড়ল মশাই জলজ্যান্ত ছেলেটাকে মেরে ফেলে কইছিস কিচ্ছু বুঝতে পারছিস না এখন? আরে কি বলছোটা কি তোমরা? যা বলার পরিষ্কার করে বলো। এই শোন, আমরা সব পরিষ্কার বুঝে গেছি, একদম পরিষ্কার। আমাদের মোড়ল মশাইয়ের ছেলে অমল রে তুই টুকটাক করে মেরে এখন নিজে পোয়াতি হয়েছিস। হ্যালা, তোর লজ্জা করলে না রে অন্যের কোল থেকে তার ছেলে কেড়ে নিয়ে নিজের কোল ভরাতে? কি?
খবরদার, একদম মিথ্যে কথা বলবে না আমার নামে। তোমরা আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে কেন? হ্যাঁ, ছি 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 ছি, এমন কাজ করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ছি। ও মা গো, এ আবার ছি বলছে গো এখন, আমাদেরই ছি বলছে। ভালোই ভালোই সত্যিটা স্বীকার করে নে বলছি। তুই যেই কাজ করেছিস তা কিন্তু আমরা সবাই জেনে গেছি, এখানের সবাই। এরপরও যদি তুই নিজের দোষ স্বীকার না যাস, তাহলে আমরা আজ তোকে মেরে এখানেই পুঁতে দিয়ে যাব বলে দিলাম। তোমরা আমার উপর যতই কালি ছেটাও, তবু আমি কখনোই এ কথা স্বীকার করব না। যে কাজ আমি করিনি সে কাজের দায় আমি কেন নেব? হ্যাঁ, এই নিয়ে কথা কাটাকাটি হতে হতে একটা পর্যায়ে গিয়ে সবাই এতটাই উত্তেজিত হয়ে যায় এবং কোকিলার ইন্ধনে গ্রামের সবাই এতটাই রাগে জ্বলে ওঠে যে তারা সবাই মিলে রমার ওপরে চড়াও হয়। অন্যদিকে সন্তান সম্ভবা রমা একেবারে একা হয়ে যায়। সবাই মিলে রমাকে প্রায় গোল করে ঘিরে ধরে এবং ক্ষিপ্ত উত্তেজিত হয়ে হিংসা আর ক্ষোভের বশে তারা রমাকে শারীরিকভাবে আঘাত করতে শুরু করে। রমা বাঁচার জন্য সমানে চেঁচাতে থাকে। গ্রামবাসীরা রাগ আর ক্ষোভের বশে এতটাই অন্ধ হয়ে যায় যে রমার কোনো কথাতেই তারা কান দেয় না। তারপর তাকে একের পর এক আঘাত করতে করতে একেবারে আধমরা করে দেয়। আধমরা অবস্থায় সে তাদের উঠোনে পড়ে থাকে। তার মাথা ফেটে রক্ত করাচ্ছে, সমগ্র উঠোন রক্তে ভরে গেছে। সেই মুহূর্তেই কোকিলা এসে রাগে অন্ধ হয়ে রমার পেটে এক লাথি মারে। মাগি, অনেক জ্বালিয়েছিস, মর মাগি মর। তার ফলে তার পেটে অসহ্য ব্যথা শুরু হয়। একে গ্রামবাসীদের করা শারীরিক আঘাতে সে আধমরা হয়েছিল। তারপর এতটাই অসহ্য যন্ত্রণা শুরু হয় যে সে আর সহ্য করতে না পেরে ওখানে পড়ে থেকেই মারা যায়। তবে রমার দেহ থেকে প্রাণ বেরোনোর আগে রমা একটা কথা বলেছিল, ফিরে আসবো, আবার আবার ঠিক ফিরে আসবো। এরপর প্রায় 20 বছর কেটে গেছে। মানিক আর কোকিলার একটি ছেলেও হয়েছে। মানিকের দাদা মারা যাওয়ায় বর্তমানে সেই গ্রামের মোড়ল। ওদিকে সৌমেন রমার মৃত্যুর পর শোকে তাপে উন্মাদ হয়ে গ্রাম ছেড়ে যাওয়ার পর আর কোনোদিনই এই গ্রামমুখ হয়নি। সৌমেন মনের দুঃখে জমি জায়গা ছেড়ে চলে যাওয়ায় মানিক সেই জমি জায়গা নিজের বলে চালিয়ে বিক্রি করে দেওয়ার পুরো সুযোগটাই কাজে লাগিয়েছে। সমস্ত জাল কাগজপত্র সে বের করে নিয়েছে। সৌমেনের জায়গাটা একজন কিনেও ফেলেছে ইতিমধ্যে। গ্রামবাসীরা ইতিমধ্যেই বুঝতে পেরেছে তারা কি ভয়ঙ্কর অপরাধ করেছে এই মানিক আর তার স্ত্রী কোকিলাকে বিশ্বাস করে। মানিক এখন গ্রামের সর্বেসর্বা আর তার স্ত্রী হয়েছে পটের বিবি। এইরকমই একদিন সন্ধেবেলায় মানিক একা একা গ্রামের সভা সেরে ফেরত আসছিল। গ্রামের বটতলাটা পেরোনোর পরেই তার কিরকম যেন মনে হতে থাকলো তাকে কেউ একটা অনুসরণ করছে। মানিক হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে গেল, পেছন ফিরে তাকিয়ে বলল, কে 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 অনুসরণ করছে আমাকে? আমার সামনে এসো। কোনো উত্তর এলো না। মানিক আবারও বলে উঠল, ভালোই ভালোই বলছি, বেরিয়ে আয়, কে আছিস? পরে জানলে কিন্তু আমি চরম শাস্তি দেব। বল, কি উদ্দেশ্য নিয়ে পিছু নিয়েছিস আমার? উল্টো দিক থেকে এবারও কোনো উত্তর না আসায় মানিক আবারও হাঁটতে শুরু করল। মানিক কিছুক্ষণ হাঁটার পর এবার তার মনে হতে থাকলো কেউ প্রতিনিয়ত তাকে নজরবন্দি করে রেখেছে। কিন্তু সে আর কিছু বলল না। উল্টে সে পেছনে না তাকিয়ে আরো জোর পায়ে হাঁটতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। গ্রামের সন্ধ্যা, তাও প্রায় 8টা বেজে গেছে। রাস্তায় লোকজন একেবারে নেই বললেই চলে। শীতের সন্ধ্যায় চারিদিক নিস্তব্ধ এবং অন্ধকার। চারিপাশে কেউ নেই, শুধু নির্জন মাঠের রাস্তা, খোলা মাঠ আর ক্ষেত। মানিক জোর পায়ে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই এগিয়ে এসেছে। হঠাৎ করে তার কিরকম যেন একটা অস্বস্তি হতে শুরু করলো। একটা দম বন্ধ করা পরিবেশ, কিরকম যেন একটা অস্বস্তি হচ্ছে।
বাড়ির বাইরে এরকম দমবন্ধ তো আমার আগে লাগেনি। একে তো শীতকাল, তার মধ্যে হঠাৎ একটা কনকনে ঠান্ডা হাওয়া মানিকের নাক মুখ স্পর্শ করে বেরিয়ে গেল। শীতের উত্তুরে হাওয়ায় কনকনে ঠান্ডা লাগলেও একটা মন ভালো করা ব্যাপার থাকে, কিন্তু এই হাওয়া কেমন যেন অন্যরকম লাগতে লাগলো মানিকের। এসব এসব কি হচ্ছে আমার সাথে? এরকম এরকম অস্বস্তি হচ্ছে কেন আমার? কোনো কিছুই যেন আজকে ভালো লাগছে না। না না, কোথাও আর না দাঁড়িয়ে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। এই কথা ভেবে মানিক আবার তার চলা শুরু করতে যাবে, আর ঠিক সেই সময়ই হাওয়ার সাথে ভেসে এলো একটা অদ্ভুত কান্না মেশানো মহিলা কণ্ঠের শব্দ। কে কথা বললো? মানিক কিছুক্ষণ দাঁড়িয়ে মনে করার চেষ্টা করে যে এই কণ্ঠ কার, কোন পাপের কথা বলছে। কে বলো তো? কে কথা বলছো? সামনে এসো। কোন পাপের কথা বলছো? কোনো উত্তর পায় না মানিক, কেবল পায় একটা চাপা কান্নার ঘুঙানির শব্দ। কে কাঁদছো? চারিপাশ দেখার পর মানিক সামনের দিকে এগোতে শুরু করলো। মাঠ পার করে পুকুর পাড় দিয়ে বেশ কিছুটা যেতেই সে দেখল পুকুরের বাঁধানো ঘাটে কে যেন বসে আছে। চাঁদের জ্যোৎস্নায় দেখে মনে হচ্ছে কোনো মহিলা। পরনে তার লালচে খয়েরি সুতির শাড়ি, মানিকের দিকে পিঠ করে সে বসে রয়েছে। ওই শীতের রাতে পুকুর ধারে এমন ভাবে এক মহিলাকে বসে থাকতে দেখে মানিক বেশ খানিকটা অবাক হয়। এত রেতে গ্রামের কোনো মহিলারা কেউ বাড়ি থেকে বেরোয় না, তাহলে এই সময় এই মেয়ে পুকুর ঘাটে বসে কি করছে? মানিক সেই মহিলার পরিচয় জানতে এক পা করে পুকুরের ঘাটের দিকে এগিয়ে যায়। এক কথায় তার খুব কৌতূহল হয় এ কথা জানতে যে সেই মহিলা এই সময়ে এই পুকুর ঘাটে কি করছে। সে মহিলার কাছাকাছি অর্থাৎ পিছনে গিয়ে দাঁড়াতেই বুঝতে পারে মহিলা কাঁদছে। মানিক বেশ অবাক হয়, এতটা দূর থেকে এই মহিলার কান্নার আওয়াজ কি করে মানিকের কানে আসবে? কিছুক্ষণ এই সমস্ত ভাবনা চিন্তা করার পর মানিক সেই মহিলাকে জিজ্ঞাসা করে, কে আপনি? এত রেতে আপনি এই পুকুর পাড়ে বসে কি করছেন? উল্টো দিক থেকে কোনো উত্তর আসে না। খানিকক্ষণ উত্তরের অপেক্ষা করার পর মানিক আবার বলে উঠল, আমি মানিক মুখুজ্জে, এই গ্রামের মোড়ল। আপনার কোনো সমস্যা হলে আপনি আমাকে বলতে পারেন। মহিলার গলার স্বর শোনার সাথে সাথে মানিকের শরীরে যেন একটা অস্বস্তি হতে লাগলো। মানিক এবার বেশ কিছুক্ষণের জন্য চুপ করে গেল। তার মনে হলো যে এই মহিলার সাথে তার আর কথা বাড়ানো আদৌ উচিত হবে কিনা, কিন্তু কিছুক্ষণ পরে সে ভাবল অনেকের গলার স্বর অনেক রকম হতেই পারে, গলার স্বরের জন্য এতটা ভয় পাওয়ার মতো কিছু হয়নি। এই ভেবে সে আবারও এক পা সামনে এগিয়ে গিয়ে একটু ভয়ে ভয়ে মহিলাকে জিজ্ঞাসা করল, মেরেছে মানে? কে মেরেছে? আপনার শ্বশুর বাড়ির লোকেরা আপনাকে মারধর করেছে নাকি? আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আপনি কার স্ত্রী বলুন তো? আমি কালকে সকালেই তাহলে ব্যবস্থা নেব এই বিষয়ে। বলুন না, বলুন আমায়, কে মেরেছে আপনাকে? মেরেছে আমাকে। মহিলার গলার স্বরটা যতবার শুনছে ততবার মানিকের মধ্যে এক অদ্ভুত ভয়ের সঞ্চার হচ্ছে। তার কারণ মানিক নিজেও বুঝতে পারছে না, কিন্তু সেই ভয়কে উপেক্ষা করে মানিক আবার জিজ্ঞাসা করলো, কারা ওই মহিলাগুলো? কোন মহিলা? ওরা আমাকে
কে মারতে মারতে মেরে ফেলেছে। মেরে ফেলেছে শব্দটা শোনার পর মুহূর্তেই মানিকের শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। গলা শুকিয়ে এলো তার। বেশ কিছুক্ষণ তার গলা থেকে কোনো স্বর বেরোলো না। সে রীতিমতো একটু একটু করে পিছনে সরতে সরতে ঘাটের একটা সিঁড়িতে ধাক্কা খেয়ে ঘাটের উপরে পড়ে গেল। তার শরীর এতটাই হিম হয়ে এলো যে পড়ে যাওয়ার পরে সে আর উঠে দাঁড়াতে পারছে না। তবুও মানিক শরীরের সমস্ত সাহস সঞ্চার করে সেই বসে থাকা মহিলাকে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, মেরে ফেলেছে মানে? আপনি তো এখন মরে গেছি। শুধু আমি না, আমার পেটের বাচ্চাটাও মরে গেছে। কি বলছেন আপনি এসব? আপনার কি মানসিক কোনো সমস্যা আছে নাকি? কে 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 মেরেছে? এই গ্রামের লোকেরা। আর তুই আর তোর বউ কোকিলা। এই বলে সেই মহিলাটি ঘাটের উপর থেকে উঠে দাঁড়ালো আর একটু একটু করে মানিকের দিকে ঘুরল। মুখটা পুরোই কাপড়ে ঢাকা, তাই দেখা যাচ্ছে না। মহিলা একটু একটু করে এগিয়ে আসছে মানিকের দিকে। মানিকের উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, তাই সে পড়ে যাওয়ার পরে বসে থাকা অবস্থায় এই একটু একটু করে পেছনে সরতে লাগলো। সরতে সরতে ঘাটের আরেকটা সিঁড়ির পেছনে গিয়ে ধাক্কা খেল সে। ওই সিঁড়ির ধাপ ওখানেই শেষ, তাই পেছনে সরার জায়গাও শেষ। চারিদিকে কোনো জনমানবের চিহ্ন নেই। দূর দূরান্ত থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক, মাঝে মধ্যে পেঁচার ডাকও কানে আসছে। শুধু ওই পুকুর ঘাটে আছে মানিক আর সেই মহিলাটি। সে সামনে এগিয়ে আসতে আসতে একটা পর্যায়ে এসে থেমে যায়। তারপর একটা দমকা হাওয়া এসে চারিদিকে ধুলো ছড়িয়ে দেয়। এই ধুলো এসে মানিকের চোখে মুখে ঢুকে যায় এবং ওই মহিলার মুখ ঢেকে রাখা ঘোমটাকেও সরিয়ে নিয়ে যায়। মানিকের চোখে মুখে ধুলো ঢুকে গিয়ে সে স্পষ্টভাবে কিছু দেখতে পায় না প্রথমে। তারপর চোখ পরিষ্কার করার পরে সে যখন ধীরে ধীরে চোখ খুলে তাকায়, তখন দেখে ওই মহিলার মাথায় আর ঘোমটাটা নেই। সে একটু শান্ত হয় এই ভেবে যে ঘোমটা যখন সরিয়েছে তাহলে হয়তো সাধারণ কোনো মানুষই হবে। কিন্তু তারপর ভালোভাবে চোখ খুলে মানিক যা দেখল তাতে সে ভয়ে কাঁটা হয়ে গেল। কয়েক মুহূর্ত চেষ্টা করেও সে কোনো কথা বলতে পারল না। কিন্তু তারপর ভীষণ জোরে এক আর্তনাদ করে সে অজ্ঞান হয়ে যায়। হতে পারে না, কিছুতেই হতে পারে না। মানিক অজ্ঞান হয়ে যাওয়ার পরে সেই মহিলাটি খুব বিশ্রীভাবে হেসে উঠল। পরের দিন ভোরের দিকে কিছু জেলেরা মাছ ধরতে যাওয়ার পথে মানিককে ওরকম অবস্থায় দেখে কোকিলা রীতিমতো কান্নাকাটি জুড়ে দেয়। তারপর বদ্যিকে খবর দেয়া হয়। তিনি এসে মানিককে দেখে বলেন, কোনো কিছু দেখে ভয় পেয়ে একরকম অজ্ঞান হয়ে গেছেন মোড়ল মশাই, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান চলে আসবে। আমি বেশ কিছু বড়ি দিয়ে দিচ্ছি, সেগুলো বাড়িতে খাওয়াবেন। এই বলে বদ্যিমশাই চলে গেলেন। তার কিছুক্ষণ পর মানিকেরও জ্ঞান ফিরে এলো। মানিক জ্ঞান ফিরে পেয়ে প্রথমে হুড়মুড় করে বিছানা থেকে উঠে ভয়েতে চেঁচাতে চেঁচাতে বলতে লাগলো, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। মানিককে এরকম অবস্থায় দেখে কোকিলা উদ্বিগ্ন হয়ে বলে উঠল, এসব তুমি কি বলছো? কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি।
আরে তুমি তো বাড়িতেই আছো। কোকিলার এই কথা শুনে মানিক কিছুটা ধাতস্থ হয়ে চারিদিকে তাকিয়ে একটু শান্ত হয়ে বলে, ও ও ফিরে এসেছে কিন্তু, ও আবার ফিরে এসেছে। মোলোটা কে ফিরে এসেছে বলছি? আগে বলো দেখি, কাল রাতে তোমার সাথে কি হয়েছিল? আমার আমার খুব জরুরি কথা আছে তোমার সাথে। বলি তখন থেকে তো কথাই বলে যাচ্ছ, এত কি কথা তোমার? রমার কথা মনে আছে তোমার? সেই সৌমেনের বউ, যাকে তুমি আর গ্রামবাসীরা পিটিয়ে মেরেছিলে। আস্তে আস্তে, দেয়ালেরও কান আছে। এখন কি হয়েছে সেটা আগে বলো বাবু। কালকে রাত্রে আমি রমাকে দেখেছি, তবে জীবিত না, মৃত। কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? কাল রাতে আমার সাথে ওই ঘটনা না ঘটলে আমিও বিশ্বাস করতাম না গিন্নি। আর যাই হোক, এ আমার মনের ভুল নয় গিন্নি। তাই যদি হতো তাহলে আজ সকালে আমি ওরকম ভাবে পুকুর ধারে পড়ে থাকতাম না। ও বাবা গো, এসব কি অলক্ষণে কথা তুমি বলছো গো? মরা মানুষ আবার ফিরে আসবে কি করে? সেদিন রাত থেকে মানিকের আবার ধুম জ্বর আসে। এতটাই জ্বর ছিল যে সে ঠিকভাবে তাকাতে পর্যন্ত পারছিল না। তারপর প্রায় 1 সপ্তাহ এই জ্বর নিয়েই কাটে। অবশেষে সে একটু একটু করে সুস্থ হতে শুরু করে। সেদিনের রাতের ঘটনাটাকে মানিক আস্তে আস্তে ভুলতে থাকে। তারপর একদিন মাঝরাতে কোকিলার ঘুমটা হঠাৎ ভেঙে যায় একটা বাচ্চার কান্নার শব্দে। কে কাঁদে? আরে মাঝরাতেও? এ তো ভালো জ্বালা হলো দেখি। আরে এই রাত বিরেতে বাচ্চার কান্নার শব্দ আসছে কোত্থেকে? উফ, যাই। ঘুম চোখে পরিষ্কারভাবে কিছু দেখতে পাচ্ছে না, তবে কান্নার শব্দটা তাকে কিরকম যেন একটা অস্বস্তি বোধ করাচ্ছে। কে কে ওখানে? বাড়ির উঠোনে আসতেই সামনে ভয়ঙ্কর এক নারী মূর্তিকে দেখে। কে ওখানে? কে কে? খোলা চুলে আর রক্তমাখা মুখে ভয়ঙ্কর লাগে সেই নারীকে, যা দেখে কোকিলা সেই স্থানেই ভয়ে আঁতকে ওঠে। সে মানিককে ডাকতে যাবে, কিন্তু তার গলার স্বর যেন আটকে যায়। নড়াচড়ার শক্তিও ক্রমে সে হারিয়ে ফেলে। অবশেষে সেখানেই ধপ করে বসে যায় কোকিলা। ঘুমাতে থাকে অনর্গল, কিন্তু একসময় তাও বন্ধ হয়ে যায়। তার পরের দিন সকালবেলায় মানিকের আবারও একটু একটু করে জ্বর আসে। সে ওই জ্বর গায়ে কোকিলার কাছে জল চায়। গো গিন্নি, কোথায় গেলে? একটু একটু জল দাও তো, কখন থেকে অপেক্ষা করছি। কিন্তু মানিকের হাজার ডাকেও কোকিলা যখন কোনো সাড়া দেয় না, তখন সে ঠিক করলো একবার কষ্ট করে হলেও বাইরে গিয়ে দেখবে। মানিক দেখল দরজা খোলা। সে একটু ইতস্তত করে বাইরে বেরোয়, আর তারপর উঠোনে পা দিতেই সে সামনে কোকিলার নিথর দেহ দেখতে পায়। কোকিলাকে ওই অবস্থায় দেখে মানিক ভয়ে কাঁপতে শুরু করে। কারণ সে বুঝতে পারে রমার আত্মার মুক্তি ঘটেনি, আর সে ফিরে এসেছে কেবলমাত্র প্রতিশোধ নিতে। রমার আত্মা এভাবে ঘুরে বেড়ালে তার মৃত্যু অনিবার্য।
একজন বাবা চাই, একজন একজন বাবা একজন একজন বাবা একজন বাবা চাই, তান্ত্রিক চাই, একজন তান্ত্রিক চাই। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে একজন তান্ত্রিকের হদিশ পেল মানিক। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে পৌঁছল সেই তান্ত্রিকের কাছে। এক বটতলায় ধ্যানে মগ্ন সেই তান্ত্রিক। মানিক তার সামনে যেতেই বাবা চোখ খুলে তাকালেন, আর সাথে সাথেই তার দু চোখ বিস্ফারিত হয়ে গেল। কারণ সেই তান্ত্রিক মানিকের মাথার ওপর এক কালো ছায়া লক্ষ্য করলেন, যা দেখে তিনি বুঝলেন এই লোক অশরীরীর কবলে পড়েছে। মানিক কিছু বলবার আগেই সেই বাবা মানিকের উদ্দেশ্যে বলে, ঘোর তমসা ঘিরে ধরেছে তোকে, প্রতিশোধ না নিয়ে সে ছাড়বে না। চমকে ওঠে মানিক তান্ত্রিকের এই কথা শুনে। সে থমকে দাঁড়িয়ে থাকে, তারপরে বলে, হ্যাঁ বাবা, হ্যাঁ, ও ও মেয়ে আমাকে না মেরে কিছুতেই শান্ত হবে না বাবা। ও আমার বউকে মেরেছে, ও আমাকে অসুস্থ করে বিছানায় ফেলে রেখেছে। এখন তাহলে আমি কিভাবে মুক্তি পাবো বাবা ওই ভয়ঙ্কর আত্মার হাত থেকে? কি ঘটেছে খুলে বল। মানিক এক এক করে সবটা বলে সেই বাবাকে। তার পুকুর ঘাটে রমার আত্মাকে প্রথম দেখা থেকে অবশেষে তার স্ত্রী কোকিলার মারা যাওয়া, সবটা বলতে বলতে ভয়ে ওর গলা শুকিয়ে যায়, কাঁপতে থাকে ও ঠক ঠক করে। সব শুনে তান্ত্রিক মানিকের মাথায় হাত রেখে জপ করতে থাকেন। তাতেই অবশেষে শান্ত হয় মানিক। তারপর তান্ত্রিক বলে, বুঝলাম, কোনো অতৃপ্ত আত্মা এখনো মুক্তি পায়নি, সেই তোকে ওইভাবে বিব্রত করছে। বেশ, আমি মন্ত্র বলে তাকে বন্দি করব, আর তার মুক্তির জন্য যজ্ঞ করব। কবে বাবা, কবে আপনি তাকে বন্দি করবেন? আজই মাঝরাতে তোর বাড়ির উঠোনে। আমি তাহলে সব ব্যবস্থা করে রাখছি বাবা। তবে মনে রাখিস, আমি তোর বাড়ি থেকে কেবল ওই আত্মাটিকেই বন্দি করে আনবো। সেই আত্মার মুক্তি হবে কিন্তু আমার এখানেই। আমি এখানে যজ্ঞ করে সেই আত্মার মুক্তি ঘটাবো। এ কার্য কিন্তু কোনো গেরস্থ বাড়িতে হওয়া সম্ভব নয়। ঠিক আছে বাবা। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। তারপর মানিক বাড়িতে ফিরে পুজোর সমস্ত জিনিসের আয়োজন করে। তান্ত্রিক তার দেওয়া কথা অনুযায়ী মাঝরাতে পুজো শুরু করে, আর সেই আত্মাকে বন্দি করার সমস্ত ব্যবস্থা করে। চামুন্ডায় সোহা, ওম রিম ক্রিম ফট চামুন্ডায় সোহা, জয় মা চামুন্ডা। বেশ অনেকক্ষণ পুজো চলার পর তান্ত্রিক রমার আত্মাকে একটা কাঁচের বোতলে বন্দি করে। তারপর সেই বোতলটা নিয়ে সে ফিরে যায়। তারপর রমার আত্মার সাথে সে কথোপকথন শুরু করে। রমার অতৃপ্ত আত্মা তার মুক্তি না পাওয়ার কারণ তান্ত্রিককে খুলে বলে। সবটা শোনার পর তান্ত্রিক ঠিক করেন যে রমার এই আত্মাকে তিনি যজ্ঞ বলে মুক্তি দেবেন না। মানিকই যে প্রকৃত দোষী একথা বুঝতে সেই তান্ত্রিকের বেশি সময় লাগেনি। তাই প্রতিশোধেই যাতে রমার আত্মার মুক্তি হয় সেই ব্যবস্থাই তিনি করবেন বলে কথা দেন রমার আত্মাকে। তারপর প্রায় সপ্তাহখানেক কেটে যায়। মানিক আর তার ছেলে এখন বাড়িতে একা। রাত 9টার সময় নিজের বাড়ির দাওয়ায় বসে মানিক বেশ নিশ্চিন্ত বোধ করছিল এই ভেবে যে অবশেষে রমার আত্মার হাত থেকে সে মুক্তি পেল। সেই সময় সদর দরজায় কড়া নাড়ার শব্দ পায় সে। এখন এই রাত দুপুরে আবার কে জ্বালাতে এলো? এখন তো কারুর আসার কথা ছিল না। তাহলে এই বলে মানিক গিয়ে দরজাটা খোলা মাত্রই সে দেখল একটা লাল শাড়ি পরা মহিলা বাইরে দাঁড়িয়ে আছে। প্রথমে মানিকের তাকে বিবাহিত মনে হলেও মানিকের সেই ধারণাকে ভুল প্রমাণিত করে সেই মহিলা বলে ওঠে, পেন নাম খুড়োমশাই, আমার নাম রানী। অনেক দূর গায়ে আমাদের বাড়ি। বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। আপনি যদি এখন আমাকে সাহায্য না করেন তাহলে যে আমার বড় বিপদ হবে খুড়োমশাই। মেয়েটির কথা বলার ভঙ্গিমায়
এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে। সেই কণ্ঠের মিষ্টত্বের মায়ায় পড়ে মানিক বিভোর হয়ে যায়। সদ্য তার স্ত্রী বিয়োগ হয়েছে, বয়স বাড়লেও অন্তর থেকে সে এখনো নিজেকে কচি মনে করে। তাই অমন সুন্দর এক মহিলার কণ্ঠ শুনে তার বুকটা যেন কেঁপে ওঠে। তবু সে নিজের বুকের ধুকপুকুনি সামলে রেখে শান্ত সুরে বলে, কে তুমি? কি সাহায্য চাও আমার কাছে? আগে আপনি আমাকে চিনবেন না খুড়োমশাই, আমি পাশের গাঁ থেকে এসেছি। আসলে রাতের আধারে আমি আমার বাড়ির লোকজন কাউকে খুঁজে পাচ্ছি না। ওই পুকুর পাড় থেকে শুধু আপনার বাড়িটাই নজরে এলো, তাই তো ছুটে এলো মেয়েদিকে। আর কে ছিল তোমার সাথে? আমার মা আমাকে গাছের গোড়ায় বসিয়ে রেখে বললেন যে মন্দিরে পুজো দিয়েই কিছুক্ষণের মধ্যে আসছেন। আসলে অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে আমি এতটাই ক্লান্ত ছিলাম যে মন্দির পর্যন্ত যাওয়ার ক্ষমতা তখন আমার আর ছিল না। তাই ওই গাছটার নিচেই আমি অপেক্ষা করছিলাম। কিন্তু অপেক্ষা করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়ি আর কখন যে সন্ধ্যা হয়ে গেল আমি না টেরই পাইনি। আমার ঘুম ভাঙতে দেখলাম বাবা চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তুমি অমন করে কেঁদো না। আগে হলে আমি তোমায় কোনো সাহায্যই করতে পারতুম না, কিন্তু এখন আমি বিপদ মুক্ত। তাই তোমার মতো মিষ্টি মেয়েকে তো আমি আর একা ছাড়তে পারি না। সত্যি আপনার না খুব বড় মন খুড়োমশাই, নইলে রাত ভিড়তে এমন অচেনা অচেনা মেয়েকে কেউ কি সাহায্য করতে চায় বলুন? আমাকে খুড়ো বলো না, আমার বয়স বেশি না, চুলগুলোই যে অল্প বয়সে পেকে গেছে, এই যা। রানীর কণ্ঠের মোহে পড়ে মানিক ঠিক করল যে সে রানীকে সাহায্য করতে যাবে। মেয়েটির মুখ ঘোমটা দিয়ে ঢাকা। মানিক বেশ খানিকটা উৎসাহ নিয়ে রানীকে জিজ্ঞাসা করে বসল, বলছিলাম কি তুমি তোমার মুখটা ওর ঘোমটা দিয়ে আড়াল করে রেখেছো কেন? খুলে দাও। আমার কাছে আমার লজ্জা কিসের? না 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 না, লজ্জা না। আসলে আমার মা একটা মানত করেছিলেন, সেই মানতের পুজোয় আমরা দিতে এসেছিলাম এই গ্রামে। মায়ের আদেশ, সে মানত না ভাঙা অবধি আমি আমার মুখ যে কাউকে দেখাতে পারবো না। কথাটা শুনে মানিকের মনে মনে বেশ খানিকটা আফসোস হলো। সে মনে মনে এটাই ভাবতে থাকলো, যার কণ্ঠস্বর এত মিষ্টি সে দেখতে না জানি কত সুন্দরী হবে, কিন্তু সেই সুন্দর রূপ মানিক পেয়েও দেখতে পাচ্ছে না। এই সমস্ত কথা ভাবতে ভাবতে তারপরে সে রানীর সাথে বেরিয়ে গেল তাকে সাহায্য করতে। মন্দিরের সামনে পৌঁছানোর পরেও মানিক যখন কাউকে দেখতে পেল না, তখন সে রানীকে জিজ্ঞাসা করলো, কই গো, তুমি যে বললে তোমার মা মন্দিরে গেছে, কই কই এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না আমি। তাই তো, আমিও তো কিছু বুঝতে পারছি না। তবে কি মা অন্য কোনো মন্দিরে গেল? মন্দির? হ্যাঁ, তা হতে পারে। এই গ্রামে তো আরো কয়েকটা মন্দির আছে বটে। তা তুমি কোন দিকে যেতে দেখেছো তোমার মাকে? চলো সেই দিকে যাই, যদি দেখতে পাওয়া যায়। আমাকে তো মা বললো এই মন্দিরেই আসবে। ওই যে সামনে রাস্তাটা দেখছেন, আমি তোমাকে এই রাস্তা ধরেই যেতে দেখলুম। কিন্তু ও পথে তো কোনো মন্দির পড়েই না। আপনি আমার সঙ্গে ওদিক পানে একবার চলুন না, যদি মাকে খুঁজে পাই। চলুন না খুড়োমশাই। আচ্ছা, বেশ, তুমি এখনই এত ভেঙে পড়ো না। আমি তো যাচ্ছি তোমার সঙ্গে। চলো দেখি ওদিকে যদি পাই তোমার মাকে। মানিক আর রানী তারপর হাঁটতে হাঁটতে ওই দিকের রাস্তায় এগোতে থাকে। প্রায় অনেকটা রাস্তা হাঁটার পর মানিক দেখল রানী প্রায় সৌমেনের বাড়ির সামনে চলে এসেছে। যদিও সৌমেন এখন এখানে থাকে না, তবে এই রাস্তাটা মানিকের মোটেও ভালো লাগে না। রমা মারা যাওয়ার পর থেকে সে ওই রাস্তায় খুব একটা যায় না, কিন্তু আজকে মানিককে বাধ্য হয়ে সেখানে যেতে হচ্ছে। সৌমেনের ওই ঘরের উঠোনের সাথে জড়িয়ে আছে মানিক আর তার দলবলের করা পাপের স্মৃতি। মানিক দেখল রানী হাঁটতে হাঁটতে সৌমেনদের বাড়ির উঠোনের দিকে ঢুকে গেল। দেখি ওদিকে যাচ্ছ কেন?
ও বাড়িতে তো কেউ থাকে না, ওখানে তোমার মা নেই, চলে এসো এদিকে। রানী কোনো সাড়া দেয় না। মানিক মন থেকে না চাইলেও সৌমেনদের বাড়ির উঠোনে প্রবেশ করে। প্রায় রাত 9টা বাজতে যায়। ওই সময় ওই স্থানের চারপাশে কোনো জনমানবের চিহ্ন নেই। কনকনে হাড় হিম করা শীত এখন না থাকলেও ভালোই ঠান্ডা আছে রাতের দিকে। গ্রামের ভেতরে শীতটা আরো বেড়ে যায়। চারিদিকে ঠান্ডায় ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। সৌমেনদের বাড়িতে দীর্ঘদিন ধরে কেউ বসবাস না করায় উঠোনটা প্রায় অন্ধকারাচ্ছন্ন। পরিষ্কারভাবে কিছুই দেখা যাচ্ছে না। যেটুকু দেখা যাচ্ছে সেটুকু থেকে মানিক একটু একটু করে এগোতে এগোতে প্রায় উঠোনের মাঝ বরাবর গিয়ে দাঁড়িয়ে পড়ল। রানীও ঠিক মানিকের সামনেই দাঁড়িয়ে আছে। এবারে মানিক রানীকে জিজ্ঞাসা করল, এইদিকে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। আমরা বরং এবার মন্দিরের দিকে গিয়ে দেখি, বুঝলে? আমারও তো তাই মনে হচ্ছে। এদিক পানে তো কেউ নেই। আপনি আমার মুখ দেখতে চাইছিলেন না? রানীর মুখ থেকে এরকম কথা শুনে মানিকের মনে এক আনন্দের ঝড় উঠল। সে মনে করল রানী এই বুঝি তার মুখ মানিককে দেখাবে। কিন্তু মানিক তার উচ্ছ্বাসটাকে খানিকটা চাপা দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, মানে তুমি চাইলে তোমার ঘোমটাটা সরিয়ে দিয়ে তোমার মুখটা আমাকে দেখাতেই পারো। বেশ, দেখুন তবে। এই বলে রানী মানিকের দিকে খানিকটা এগিয়ে আসে। মানিকের পকেটে একটা ছোট টর্চ ছিল। আগের সপ্তাহে হাট থেকে সে কিনেছে টর্চটা। সেই টর্চের কথা হঠাৎ মানিকের মাথায় আসায় সে টর্চটা বার করে চট করে জ্বালায়। রানী অন্যদিকে বেশ একটু এগিয়ে এসে নিজের ঘোমটাটা একটু একটু করে তুলে দিল। মানিক খুব আগ্রহের সাথে তার মুখের দিকে তাকালো। টর্চের টিমটিমে আলোয় মানিক যা দেখল, সেই দেখে সে ছিটকে দূরে সরে গেল। ওই উঠোনের মাঝে মানিক রীতিমতো বসে পড়ে। ভয়ে তার গাল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। উল্টো দিকে রানী এক পা করে এগিয়ে আসছে মানিকের দিকে। এই ঘটনা দেখে মানিকের সেই পুকুর পাড়ের রাতের কথা মনে পড়ে যায়। কারণ একই রকম ভয়ানক সেই মুখের আদল সে সেদিনও দেখেছিল। কিন্তু সেদিন সে পরিষ্কার রমাকে দেখেছিল, সে বিষয়ে তার স্পষ্ট মনে আছে। কিন্তু আজকের সেই চেহারার মাথা গাল বেয়ে রক্ত ঝরছে, চোখগুলো কিরকম যেন সাদা ঠিকরে বেরিয়ে আসছে। ভয়ানক এক চেহারা। যত মানিকের দিকে এগিয়ে আসে মানিক ততই ভয়ে কাঠ হয়ে যেতে থাকে। রানীর সেই মিষ্টি মধুমাখা স্বর কেমন যেন মুহূর্তেই এক ভয়ঙ্কর কুৎসিত স্বরে পরিণত হয়। চিনতে পারলে আমায়? ভয়ে মানিকের গলা থেকে রীতিমতো স্বর বেরোচ্ছে না। কি হলো? চেনা গেল? যেখানে তুমি বসে আছো সেখানে অর্ধমৃত অবস্থায় পড়ে থাকতে থাকতে আমার আর আমার গর্ভে থাকা সন্তানের প্রাণটা বেরিয়েছিল। আমার বিরুদ্ধে সেদিন কে ছড়িয়েছিল এই গুজব? কার জন্যই গ্রামের লোকেরা এরকম বিশ্রী ভাবে আমাকে মেরেছিল? কে ছিল এইসবের মাথায়? মনে পড়ছে? না না, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। ছেড়ে দাও আমাকে। ওই কোকিলার দিতে সব ঘটেছিল। ওই খবর রটিয়েছিল তোমার নামে। ওর কথাতেই তো তুমি ছিলে মোড়ল মশাই। তোমার লোভ আর পাপের কারণেই তো মরতে হয়েছিল সেদিন আমাকে আর আমার গর্ভের সন্তানকে, তাই না? মানিক প্রচন্ড ভয় পেয়ে উঠে পালাতে গেল, কিন্তু দেখলো ও পালাতে পারছে না। সাক্ষাৎ মৃত্যুর সামনে পড়ে মানিক ভয় পেয়ে পেছনে সরতে সরতে প্রায় কুয়োর ধারে পৌঁছে গেল। অন্যদিকে রানী রূপী রমার সেই ভয়ঙ্কর রূপ ক্রমশ তার দিকে এগিয়ে আসতে থাকে। কি হলো মোড়ল মশাই? শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে এত বড় পাপ করতে পারলে
শুধুমাত্র গ্রামের মোড়ল হবার লোভে পৃথিবীর আলো না দেখা একটা শিশুকে শেষ করে দিতে পারলে মোড়ল মশাই? কিভাবে পারলে? এতটা নৃশংসভাবে পরিকল্পনা করে আমাকে আর আমার না জন্মানো সন্তানকে আমার গর্ভেই মেরে ফেলতে? কি ভেবেছিলে এতগুলো বছর পেরিয়ে গেছে আর কেউ তোমায় কোনো ক্ষতি করতে পারবে না, তাই না? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি এরকম আর কখনো করবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কারোর সাথে এরকম পাপ কাজ আর করবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমিও সেদিন বাচ্চার জন্য অনেক মিনতি করেছিলাম, সকলের ভয়ে ধরেছিলাম, কিন্তু তোমার ষড়যন্ত্রে সাড়া দিয়ে তোমার স্ত্রী আর এই গ্রামবাসীরা পাষাণের মতো আমার পথের সব রাস্তা বন্ধ করে দিয়েছিল। আজ আমি তোমার করা পাপের শাস্তি দেব। এরপর মানিক সরতে সরতে অবশেষে কুয়োর ধারে ধাক্কা খেয়ে কুয়োর ভেতরে পড়ে যায়। জয় মা কালী, পাড়াল বদনী, জয় মা। কালী নাম জপার সঙ্গে সঙ্গেই রানীর শরীর মুহূর্তে এক সাদা আলোর রশ্মির মধ্যে মিলিয়ে যায়, আর তার আত্মার মুক্তি ঘটে। মুক্তি ঘটে কোনো পাপ না করেও পাপিষ্ঠা হয়ে ওঠা রমার অতৃপ্ত আত্মার।